সকালের বাংলাদেশের সবাইকে আবারও আমন্ত্রণ। যারা এখন আসলেন, আপনাদের সাথে এমদাদ আছি মিমি, এবং সেই সাথে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আছেন চলচ্চিত্র নির্মাতা ABM নাজমুল হুদা, এবং সেই সাথে আছেন ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াংগান ম্রো। আপনারা প্রথমে বলতে চাই শুভ সকাল। মানে শুভ সকাল, কেমন আছেন আপনারা? জি আছি ভালো। তারপর যে বিষয়টা আসলে উল্লেখ না করেই পারি না, খুব আপনাদেরকে দেখেই মনে হচ্ছে সকালটা রঙিন হয়ে গেল। মানে শুধুমাত্র পোশাকে আশাকে বাইরে থেকেই যে রঙিন আভাস ছড়াচ্ছেন বিষয়টা তা না, আপনাদের কাজ সম্পর্কে যতটা জানলাম বা যতটা জ্ঞান জানার চেষ্টা করলাম, সেটাও ভীষণ রঙিন, এর থেকেও বেশি। সকালটা কেমন হয়? সকালে আজ তো আমাদের অতিথি হয়ে এলেন, সচরাচর সকালটা কিভাবে শুরু করেন আপনি? আমাদের তো আমাদের মনে হয় পাহাড় এবং সমতলের সকাল মনে একটু আলাদা আলাদা, অনেক অনেক আলাদা। কিন্তু কথা হচ্ছে পাহাড়ের হলেও সে তো সকালবেলা তার বাগান কয়টার সময় উঠে? 5:30। 5:30টায় উঠে। আমাদের যেমন যদি কাজের কোনো ইয়ে থাকে, শিডিউল থাকে, তাহলে সেটা 5টা না 3টা না 4টা তার কোনো ঠিক নাই, না হলে একটু আস্তে ধীরে এরকম। তবে এইটুকু আজ করতে পারি যে মানে যারা পাহাড়ে থাকেন তারা অন্তত আমাদের সমতলের মানুষদের থেকে অনেক বেশি পরিশ্রমী। অবশ্যই। আসলে এটা কিন্তু বিভিন্ন দিক দিয়ে, যেমন পাহাড়ে শহরের লোকেরা কিন্তু রাত্রে কাজ করে, গ্রামের মানুষ কিন্তু রাত্রে কাজ করে না, দিনে কাজ করে। কারণ রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে গ্রামের সাধারণটা। আর শহরের লোকেরা হচ্ছে রাত্রে 1টা-2টা। সেই হিসেবে আসলে প্রায় মোটামুটি একই। তার মানে হচ্ছে মৌলিক জিনিস যেটা গ্রাম, যেখানে মানুষ আসলে মানে নিয়ম তো হচ্ছে সূর্য ডুবে গেলে আমি বিছানাতে দিকে চলে যাব অথবা প্রিপারেশন নিব, এবং সূর্য উঠলে কিংবা সূর্য ওঠার আগে আমি আবার কাজের জন্য প্রস্তুতি হব। এটা তার মানে আপনি দাদা বলছেন যে পাহাড়ের গ্রাম হোক সমতলের গ্রাম হোক সব একই। আমরা যদি মূল প্রসঙ্গে আসি, আপনাকে নাজমুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি বিশেষ স্বীকৃতি পেয়েছেন। আগেই বলি যে আপনারা যে চলচ্চিত্রটা কিংবা যেই ফিল্মটা আপনারা বানালেন, এইটার ব্যাপারে একটা হচ্ছে ম্রো রূপকথা আর একটা হচ্ছে গিয়ে যে আমাদের এই দুটোর ব্যাপারে যদি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন দর্শকদের সাথে। আচ্ছা, ম্রো রূপকথা হচ্ছে একটা প্রামাণ্যচিত্র, যেটা প্রায় 45 মিনিটের মতো। ইয়াংগানের একটা বিশেষ জার্নি আছে লাইফের, যেটাকে বেস করে আসলে এই ডকুমেন্টারিটা বানানো হয়েছে। বিশেষ জার্নিটা কি? ইয়াংগান ম্রো কমিউনিটির একজন মানুষ, ম্রো জাতির মধ্যে সে প্রথম মানুষ যিনি আসলে ম্রো ভাষায় সাহিত্যের বইটা প্রকাশ করতে পেরেছেন। হ্যাঁ, তো এর আগে কখনো ম্রো ভাষায় সাহিত্যের বই ছিল না। হ্যাঁ, এটাই প্রথম। এর আগে ম্রো ভাষায় হয়তো কবিতা লেখা হয়েছে কোনো একটা কিছুতে, বা শব্দার্থের বই ছিল বা এরকম। ওর নিজেরই ম্রো ভাষায় ধর্মগ্রন্থের একটা ইয়ে ছিল, রিয়ুংখটি। হ্যাঁ, তো ও অনেক দিন ধরে ম্রো ভাষা নিয়ে গবেষণা করছে, মাতৃভাষার প্রতি অনুরাগ থেকে অন্য ভাষাতেও গবেষণায় হেল্প করছে। তো আমার সাথে পরিচয় অনেক আগে, 2014 সালে আরেক ঘটনায় আমি মাতৃভাষা নিয়ে একটা ডকুমেন্টারির কাজে তখন গিয়েছিলাম একটা জায়গায়, দেখা হলো। কিন্তু পেলাম যে আমরা একই ইউনিভার্সিটির ছাত্র, আমাদের ছোট। তো যখনই ওর বই বের হলো বললাম যে এটা তো ডকুমেন্টারি করতে হবে, একটা ফিল্ম। ও খুশি, আমরা একসাথে একটা কষ্টকর জার্নি করলাম এবং অনেক কষ্টও দিলাম তাকে। আর হচ্ছে আরেকটা হচ্ছে পরিণাম হচ্ছে এটা বলতে পারি যে ম্রো ভাষার প্রথম সিনেমা বলতে পারি, ম্রো ভাষার প্রথম অ্যানিমেশন সিনেমা, এটাও আমি বানিয়েছি। এটাতে কাজ করেছেন আসলে সৌরভ খান চপল নামে একজন, তার টিম, হোয়াইট পিক্সেল টিম। তো এটা 10 মিনিটের মতো, এবং আমার মনে হয় যে অ্যানিমেশন ফিল্ম হিসাবে বাংলাদেশে বাংলা ভাষার বাইরে অন্য যে ভাষাভাষী জনগোষ্ঠী আছেন, অন্য সকল ভাষার মধ্যে প্রথম হয়তো অ্যানিমেশন ফিল্ম হচ্ছে ম্রো ভাষায় হলো বাংলার বাইরে, এবং সেটা হয়তো আপনাদের শুভকামনায় আমরা করতে পেরেছি আর কি। একদম। ম্রোর কাছে আসতে চাচ্ছিলাম, আপনার মানে যেহেতু চলচ্চিত্র নিয়ে আলোচনা চলছে, আপনার কাছে ব্যক্তি জিজ্ঞাসায় যাওয়ার আগে আরেকটা বিষয় জানতে চাই যে এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি বলি বা পাহাড়ে প্রতিনিয়ত বাস্তবতার সাথে যুঝতে থাকা যে মানুষজন আমরা দেখি, যাদের গল্প আমরা এই সমতলে বসে কিছুটা হলেও টের পাই,
তো তাদের প্রতিনিধিত্ব করতে পারাটা বা তাদের প্রতিনিধি হয়ে তাদের গল্পটা বলতে পারাটা, এটা আপনাকে আপনার ব্যক্তি ভাবনাটা বা আপনার যদি এখানটা আপনার অনুভূতিটা একটু আমাদেরকে শেয়ার করতেন। ধন্যবাদ। আসলে এই জার্নিটা আসলে অনেক দুঃখ কষ্টের। আমি যখন বিশ্ববিদ্যালয়ে এসে দেখলাম এখানে কোনো মুরো নেই, মুরো ভাষা বলে না, ভাষাও বুঝি না, খুব চিনি না এমনি, অথচ এখানে অনেক নানা রকমের মানুষ আছে, বিভিন্ন জনগোষ্ঠী মুরো, অথচ একজন মুরো ছেলে নাই, ছেলে মেয়ে। তখন খুব খারাপ লাগে এমনি। আসলে তখন বুঝতে পারি আসলে আমরা কতটা পিছিয়ে আছি এমনি মুরো জনগোষ্ঠী। অপরদিকে আরেকটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ছাত্রছাত্রী এবং নানা গোষ্ঠীর বিভিন্ন কালচার দিক দিয়ে ওরা সমৃদ্ধ। অপরদিকে সেখানেও আমরা নাই এমনি, যেখানে মানুষ নাই সেখানে কালচার কীভাবে থাকবো এমনি। তো তখন নিজেকে অনেক খারাপ লাগলো। তখন মনে পড়ে ছোটোকালের মা বাবার কাছ থেকে শোনা গল্প, জুম পাহাড়ে জুম ঘরে বসে পূর্ণিমা চাঁদের একদিকে চাঁদের আলো, অপরদিকে চারদিকে নির্জন নীরব, গল্প শোনানোর গল্প। তখন আসলে মন ফিরে যেতে ইচ্ছে করে ছোটোকালের, এবং তখন নিজেকে ভাবে আসলে আমি কি হলাম। তখন নিজেকে আবিষ্কার করতে পারলাম আসলে কোথায় থেকে আসছি, আমি কে, আমি আমার পরবর্তী কাজটা কী। আসলে তখন আমি বিশ্ববিদ্যালয় বন্ধ হলে এক জায়গায় না থেকে বিভিন্ন গ্রামে চলে যেতাম এবং অনেকজনকে জিজ্ঞেস করতাম কে গল্প জানে, কে মুরো ভাষা, মুরো সংস্কৃতি, কে মুরো পূজা পার্বণ নিয়ে জানেন। তাদের কাছে ছুটে যেতাম। আমার কাছে সবসময় দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে খাতা আর একটা ব্যাগ আর কলম। যার কাছে গল্প শোনার মতো লোক থাকে তার কাছে ছুটে যেতাম এবং দিনের পর দিন ওই ঘরে থেকে গল্প সংগ্রহ করতাম। এবং এভাবে করতে করতে গিয়ে আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে আজকে আমার 350টা গল্প জমা হয়ে গেছে এমনি। আপনার এই 350টার গল্প কিন্তু আমি জানি না এটা স্ক্রিনে কতটুক দেখানো যাবে। আমরা কিন্তু এখানে স্পষ্ট ইয়াঙ্গান নিয়ে এসেছে এবং যদি নিয়ে আসার পরে ভেতরের যে জায়গাটা আমরা দেখাবো, ভেতরেতে ম্রো ভাষায় কিন্তু এটা লেখা, আপনি দেখেন বাংলা এবং দুটোতেই। যদি আরেকটু আমরা জুম করি, একপাশে হচ্ছে তার নিজস্ব ভাষা এবং এখানে বাংলা ভাষা। আমরা ইয়াঙ্গান আপনার কাছে আসবো। যদি বলি যে আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আপনি চাইলে একটা আমরা যেটাকে তথাকথিত ভালো জীবনযাপন বলি ওটা বেছে না নিয়ে আপনি আপনার কমিউনিটিকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কঠিন প্রচেষ্টাটায় গেলেন। এই প্রশ্ন কেন গেলেন এটা আমরা জানতে চাই। তার আগে নাজমুল ভাইয়ের কাছে একটু আসতে চাই যে আপনি কি করে ইয়াঙ্গানের সাথে পরিচিত হয়ে এই আমাদেরকে একটা হিরোকে আমাদের পুরো কমিউনিটির মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন এবং ম্রো সংস্কৃতি সবকিছু। আমি আসলে মাতৃভাষার প্রতি আমার এক ধরনের অনুরাগ বোধহয় ছোটকাল থেকে ছিল। সম্ভবত আমরা যখন বেড়ে উঠি তখন স্কুলে পড়ার সময় ওই যে প্রভাত ফেরিতে যাওয়া, মাতৃভাষা সম্পর্কে গল্প শোনা, কথা শোনা, এইসবের মধ্যে দিয়ে এক ধরনের অনুরাগ হয়তো তৈরি হয়েছিল। তারপর আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, সোশিওলজিতে আমি পড়ি, তখন বিভিন্ন সংস্কৃতি, জাতি, কালচার, এগুলা ভাষা, এগুলো নিয়ে যখন লেখাপড়া করলাম তখন একটা বোধ হলো যে আসলে প্রত্যেকটা জাতিরই তো তার যে নিজস্ব সংস্কৃতি আছে, তার যে ভাষা আছে, এগুলো তো আসলে একটা বাগানের মতো, যেখানে আসলে অনেক রকমের ফুল মিলে বাগানটা অনেক সুন্দর হয়ে ওঠে। পৃথিবীটা এই জন্যই অনেক সুন্দর। তো এই বৈচিত্র্য আমরা আসলে কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমার মাথায় একটা ভাবনা ছিল। তারপর যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসলাম, পাকে চক্রে ঢুকে গেলাম হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণে। তো চলচ্চিত্র নির্মাণে ঢুকে যাওয়ার পরে প্রথমে ভাবছিলাম যে আমি এই প্রসঙ্গে আসলে ডকুমেন্টারি করব। তো শুরু করেছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে। প্রথমে আমরা শুরু করেছিলাম গারো কমিউনিটির উপর একটা ছোট ডকুমেন্টারি করতে পেরেছিলাম, কিন্তু যেই জার্নি ছিল কমপ্লিট করতে পারিনি। সামর্থ্য, স্বাদ আর সামর্থ্যের যেই ইয়ে হয়। তো তারপরে তো অন্যান্য কাহিনী চিত্রে কাজ করা, টেলিভিশন মিডিয়ামের জন্য হয়তো নাটক লেখা, অনুষ্ঠান তৈরি করা, ইত্যাদি ইত্যাদি করতে করতে নিজের মূল
জায়গাটা থেকে হারিয়ে গেলাম। একটা সময় সম্ভবত 2012-13 দিকে আমার মনে হলো যে না, আমার মূল যে জার্নি, আমার তো আসলে সেটাতে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, সরি। তো সেই জায়গা থেকে তখন আমি শুরু করলাম যে বাংলাদেশে মানে ফেব্রুয়ারি মাস আসলে আমরা মাতৃভাষা প্রসঙ্গে এত আবেগ, এত চর্চা আমরা দেখি। আমরা বিশেষ করে 2010-এ যখন শিক্ষানীতিতে আসলো যে বাংলা ছাড়াও বিভিন্ন যে ভাষাভাষী জনগোষ্ঠীগুলো আছেন তাদের ভাষাতেও আসলে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন সিস্টেমের মাধ্যমে বাচ্চাদেরকে স্কুলিংয়ে করা হবে, মানে এটা ফ্যাসিলিটেট করা হবে। তো সেই জায়গা থেকে একটা প্রচেষ্টা শুরু হয়। তখন থেকে মনে হচ্ছিল যে এটা তো একটা প্রচেষ্টা হতে থাকবে, কিন্তু এর পাশাপাশি এটাকে, এই ভাষার বৈচিত্র্যটাকে নানানভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো অ্যাক্টিভিটি আসলে হওয়া দরকার। তাহলে বিষয়টা আরও মানুষের মানে সংবেদনে অনেক ভালোভাবে কাজ করবে। এবং আমারও যেহেতু ইচ্ছে ছিল, তখন আমি একটা প্ল্যান করলাম যে আমি আমাদের যেই দেশ, আমরা আসলে ভাষা শহীদের দেশ, যে দেশ আমরা গর্ব করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের হিসেবে, মানে বিশেষ মর্যাদা যে আমরা পেলাম যেটা। মাতৃভাষা ইনস্টিটিউটের কিন্তু এই কারণেই করা জাতিসংঘ থেকে সারা পৃথিবীর যে হারিয়ে যাওয়া কিংবা কিছুটা বিপন্ন চ্যালেঞ্জের ভেতরে আছে, ওই জায়গাতে বাংলাদেশ যেন নেতৃত্ব দিয়ে ওই ভাষাগুলোকে সামনে নিয়ে রিভাইটালাইজ করতে পারে, সামনে নিয়ে আসতে পারে, সংরক্ষণে কাজ করতে পারে, চর্চাটা বাড়াতে পারে। হ্যাঁ, তো সেই দেশে মাতৃভাষাগুলো অন্য মাতৃভাষাগুলো কেমন আছে, এই প্রশ্ন থেকে আমি একটা জার্নি শুরু করলাম। সেই জার্নির সূত্রে ওর সাথে আমার পরিচয়, যেটা বললাম যে, এবং জানলাম যে আমরা এক ইউনিভার্সিটির, সে তখন কাজ করছিল ম্রো মাতৃভাষায় একটা শব্দার্থের বই লেখার জন্য। তার অনেক কারণ আমাকে বলছিল, আমার খুব অবাক লাগছিল যে একজন ম্রো মানুষ পাহাড়ের একটা গ্রামে থাকেন, হয়তো অসুস্থ হয়েছেন, হাসপাতালে এসছেনও কষ্ট করে, হাসপাতালে এসে উনি এবং ওনার ফ্যামিলির মানুষজন বাংলাটা ঠিকমতো জানেন না বা বোঝেন না বা বলতে পারেন না, তখন চিকিৎসাটা পেতে পর্যন্ত অসুবিধা হচ্ছে। মানে এবং ভাষা তো আসলে যেমন সেতু তেমন আসলে ব্যারিয়ারও, মানে কথা বলতে পারে। এবং আমরা জানি যে কোনো সরকারি হসপিটালে কিন্তু একটা ছোট্ট স্লিপ ফিল ইন করতে হয়, 10 টাকা দিয়ে কিনতে হয়, আমি জানি না দাম বেড়েছে কমেছে কিনা, ওখানে লিখতে হয় নাম বয়স। হয়তো সে লিখে দিল, এবং যারা আসে পাহাড়ের আমাদের যে ভাই বোনরা আসে, অনেকে আছে, আমি পাহাড়ে থেকেছি কিছুদিন, এই কারণে জানি 2 দিন তার নৌকায় করে আসতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। তো এরকম জায়গাতে ওটা মিমি কিছু বলছিলেন। আমরা এই আলোচনা তো অবশ্যই অব্যাহত রাখবো এবং আরো অনেক কিছু শুনবারও আছে, তবে তার আগে এমদাদ একটা বিরতিতে না গেলেই নয়। দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নেব। দেখছিলেন আমাদের অতিথিদের সাথে গল্প হচ্ছিল, কোথাও যাবেন না, ছোট্ট করে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন আশা করছি। সকালে বাংলাদেশে আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনাদের সাথে এমদাদ আছি মিমি, এবং আছেন আমাদের সাথে দুজন অতিথি, নাজমুল হুদা এবং আছেন ইয়াংয়ান। আপনার কাছে এমদাদ ভাইয়ের যে প্রশ্নটা ছিল, সেইখান থেকে আসলে সেই প্রশ্নের অংশটুকু নিয়েই আসলে বলতে চাচ্ছি। অনেক ধরনের জটিলতা জীবনে দেখেছেন, অনেক ধরনের চড়াই উতরাই এসেছে। একে তো পাহাড়ের সেই সংগ্রামী জীবন, তার উপরে বাস্তবতা আপনার জন্য যেন আরও একটু কঠিন ছিল। সেই জায়গা থেকেও আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এবং সেখানে পড়াশোনা করার পরে অন্যদের মতন সরকারি চাকরি বা অন্যান্য কোনো পেশার কথা চিন্তা না করে একজন গবেষক হবেন এবং নিজ যে সম্প্রদায়, নিজ যে গোষ্ঠী, তাদের নিয়ে লিখবেন, তাদেরকে জানবেন, তাদের স্মৃতি সংরক্ষণ করবেন, তাদের ইতিহাসটাকে তুলে আনবেন আমাদের কাছে। এই ভাবনাটা কখন এলো একটু যুক্ত করে দিতে চাচ্ছি। আপনার সম্ভবত বাংলাদেশ বেতারের একটা ঘটনা আছে, সেখানের গল্পটা যদি আমাদেরকে সাথে এটার সাথে রিলেট করে বলেন। আসলে এর উত্তরটা খুব সহজ, মানে খুব শর্ট। এটা হচ্ছে আসলে আমি ওই যে ছোটোকালে মা বাবাকে কথা দিয়ে দিয়েছিলাম, ওরা বলছেন জুম ঘরে বসে গল্প শোনাছিলেন, বলতেন এগুলো তোমাদেরকে সংরক্ষণ করতে হবে, কারণ আমরা মারা গেলে, আমরা যারা বয়স্ক মারা গেলে আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্ম এগুলো তো আর টিকে থাকবে না, এই গল্পগুলো। তো তখন তোমাদেরকে ধরে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। জুম চাষি। এবং তখন সবসময় আমার মনে পড়তো মা বাবার কথা। তবে আমারও স্বপ্ন ছিল
যে অন্য 10 জনের মতো চাকরি করে সুখী, মানে সরকারি অথবা বেসরকারি চাকরি করে। আসলে এটা কিন্তু সম্পূর্ণ বলতে গেলে মা বাবার স্বপ্ন, মা বাবার কথা রাখতে গিয়ে অন্যদিকে দাবিত হয়ে গেছে পথটা এমনি। যদিও খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আসলে সততা এবং ধৈর্য, টেক এগুলো থাকলে আসলে সম্ভব। এমনি আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার বই মানুষ গ্রামে গ্রামে পড়বে, সারা বাংলাদেশের মানুষ পড়বে। এখন কিন্তু হচ্ছে এমনি, কিন্তু কারণ আমার ইতিমধ্যে 11টি বই বাংলা প্রকাশিত হয়েছে বাংলা লেখায়, এবং অধিকাংশ বাংলা লেখার বই কিন্তু অমর 21শে বইমেলা থেকে প্রকাশিত। বাহ, অপরদিকে আমার মাতৃভাষা যেটা আছে, মরু মাতৃভাষা, গ্রামে গঞ্জে কিন্তু পড়াচ্ছে এমনি বাচ্চারা। আমার আছে ব্যাকরণ বই, মরু ব্যাকরণ, তারপর 26 শেষের জীবনী আছে, ডিকশনারি, মরু ডিকশনারি। এবং সব অপর মিলিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাষা মাত্র 6 জন বলতে পারে এখন, রেংমিচ্চা। এই ডিকশনারি কিন্তু আমি 2023 সালে প্রকাশ করেছিলাম, এবং গত বছর ডিসেম্বর মাস থেকে রেংমিচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এই বই থেকে কিন্তু ওরা পড়াশোনা করছে এমনি। এবং কয়েকদিন আগে আমি তাদের একজনকে জিজ্ঞেস করলাম মোবাইলে, ওরা বলছে এখন ওই ডিকশনারির বই থেকে পড়ে রেংমিচ্চা বাচ্চারা এখন দৈনন্দিন কাজের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট ওইগুলো এখন বলতে পারে এমনি। তো তখন আসলে একটা তৃপ্তি চলে আসে, মানুষের জন্য কাজ করতে পারা। বিশেষ করে মা বাবা সপ্তমে বলতেন আসলে মানুষের জন্য কাজ করো, টাকা পয়সা অঢেল টাকা পয়সা দিকে না দূরে ভালো মানুষ হও, সৎ মানুষ হও, তাহলে মানুষ মনে রাখবে। তো তখন এগুলো আসলে সবসময় মনে পড়ে আর কি। টোটাল ম্রো ভাষায় কতগুলা মরু ভাষা 22টি, আর রেংমিচ্চা 1টি, আর বাংলা 11টি। 11টি। টোটাল তাহলে তো অনেক বই আপনার বই 34টি। শুধু ইয়েতে না, মানে গ্রামগঞ্জে না। আমি বলতে পারি যে আমি যেরকম দেখে খুবই আগ্রহী হচ্ছি এই বইটা পড়ার জন্য। আমি নিশ্চিত যে যারা ভীষণ। আমাদের স্ক্রিনে যারা আছেন তারাও দেখবেন। আমি দেখলাম যে এটার প্রকাশনী হচ্ছে, এটা নিশ্চয়ই অনলাইনে পাওয়া যাবে, বিদ্যানন্দ প্রকাশনী। অনেকেই আগ্রহী হবে নিশ্চয়ই। তবে আপনি যেটা বললেন যে সরকারি কিংবা বেসরকারি চাকরি করে সুখী হব, সরকারি কিংবা বেসরকারি চাকরি করে সুখী হওয়া যায় কিনা সেটা অবশ্য জানি না দাদা। বুঝেছেন আপনি যেটা একদম। ভেবেছিলেন? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে মা বাবার স্বপ্ন পূরণ করে বরঞ্চ আপনি এখন আরো বেশি সুখী। ওই সুখের ছটাটা আমরা দেখছি আপনার মধ্যে, এবং তাদের প্রতি আসলে আমাদের অন্তত যমুনা টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের মানে যারাই আমরা বাংলাদেশে বলে নিজেদেরকে দাবি করি, আপনার বাবা মা যে আপনার মধ্যে সেই স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন, তাদের প্রতি অজস্র শ্রদ্ধা। গভীর শ্রদ্ধা জানাই তাদের। নিশ্চিতভাবেই তাদের অবদানের কারণে আজকে এখানে আছেন। আমরা নাজমুল হুদা আপনার কাছে আসি। চ্যালেঞ্জিং জায়গা, যখন ইয়াঙ্গান বলছিলেন যে কিভাবে তিনি কি করলেন, এই জিনিসটাকে আপনি যখন ক্যামেরাতে নিয়ে আসলেন, এরপরে ওখানে অনেক ব্যাকরণগত ব্যাপার আছে, এবং এই অংশটা যদি কাভার করেন যে এটা আপনি করলেন এবং আউটপুট দেখলেন, অনেক মানুষজন সেখানে আসলো, এই অংশটা কাভার করেন যদি। আচ্ছা, একটু পেছন থেকে আসি। ওর বইটা বের হলো 2019-এর ফেব্রুয়ারিতে। তো তখনই ঠিক করলাম যে আমরা ডকুমেন্টারি ফিল্ম করব। আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমাদের আসলে অনেক অর্থনৈতিক সামর্থ্য নেই নিজেদের পছন্দ মতো করে একটা কাজ করার। তো ভাবলাম যে আস্তে আস্তে শুরু করে করতে থাকবো। তো আমরা গেলাম, ওর বাড়িতে গেলাম, থাকলাম, আশপাশটা দেখলাম, তারপরে চেষ্টা করতে থাকলাম কিভাবে হয়। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য বিষয় যে আমাদের যে সরকারি অনুদান আছে স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য, তো সে বছর 2019-20 সালে সরকারি অনুদানে প্রামাণ্যচিত্রের জন্য শুধু স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অনুদানের অপশন ছিল। আমি অ্যাপ্লাই করি, জীবনে কখনো আমি অ্যাপ্লাই করি নাই এর আগে সরকারি অনুদানের জন্য। আমার মনে হতো এটা অনেক কঠিন কিছু। অ্যাপ্লাই করি এবং ফরচুনেটলি আমি অনুদানটা পাই, খুবই ভালো লাগে। কিন্তু যখন জানতে পারি তখন জুন মাস, মের শেষে বা জুনে 2020, কোভিডে আমরা আক্রান্ত এবং আতঙ্কিত। তখন ফোনে শুধু জানাতে পারলাম যে আমরা কাজটা করব, কিন্তু কিভাবে জানি না। যখন 2020-এ লকডাউন ওয়েভ করা হলো অগাস্টের দিকে, তখন আমরা গেলাম যে প্রিপারেশন ভিজিটে, এবং সেপ্টেম্বরে আমরা শ্যুট করলাম। তখন বর্ষার পরে একটু শুকিয়েছে,
পিচ্ছিল, প্রচুর পানি, নানান ধরনের যে ফিজিক্যাল চ্যালেঞ্জগুলো থাকে আর কি একটা ভিন্ন পরিবেশে শুটিংয়ের জন্য। এবং হচ্ছে ও আরও একজন দুজন ছাড়া আমরা তো কমিউনিকেট করতে পারি না, কারণ আমরা ভাষাটা জানি না। পুরোপুরি ওর উপর নির্ভর করে আমরা আসলে কাজ করতে থাকলাম। কিন্তু সবগুলা মানুষ যে কীভাবে আমাদেরকে সহযোগিতা করলেন এটা আসলে ভোলার মতো না। মানে তাদের প্রতি এই অনস্ক্রিন আমি কৃতজ্ঞতা জানিয়ে রাখি। বিভিন্ন প্রোগ্রামে সবাই নানানভাবে আসলে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আমার এক বন্ধু, তার কথা উল্লেখ না করলে নয়, বান্দরবনে লেলুম খুমি, সে স্থানীয়ভাবে কোঅর্ডিনেট করার ব্যাপারে আমাকে অনেক হেল্প করেছিলেন। তো যাই হোক, আমরা শুট করলাম। এরপরে আবার কোভিড, শেষ করতে পারিনি। কয়েকটা লটে শুট করার প্ল্যান ছিল যাতে বিভিন্ন সিজনগুলো দেখাতে পারি, হ্যাঁ, কারণ এক একটা সিজনের পাহাড়ের বৈচিত্র্য, অ্যাক্টিভিটি এক এক রকম। তো সেটা সম্ভব হলো না। পরের বছর আবার কিছু শুট করলাম, কিন্তু সে দুইবারই চলে গেল, 2টা বছর চলে গেল, কিন্তু গোহত্যা অনুষ্ঠান হচ্ছে না। কিন্তু ভাষা বর্ণমালার সাথে খুবই কানেক্টেড একটা মিথ গোহত্যা অনুষ্ঠান, যেটা হচ্ছে গরুকে হত্যা করা হয়। এটা ইয়াঙ্গান বলতে পারবে ভালো, আমি আবার পরে আসবো। প্লিজ গোহত্যা অনুষ্ঠানটা শর্ট করে বলো। গোহত্যা অনুষ্ঠান হচ্ছে খুব একটা ঐতিহাসিক মানে পুরাতন বিশ্বাস। এটা হচ্ছে অনেক লং, কিন্তু আমি শর্ট করে বলবো। এটা হচ্ছে একদিন ভগবান সৃষ্টিকর্তা মানুষকে ডাকলেন, পৃথিবীর সমস্ত মানুষকে, জাতিগোষ্ঠীকে, কিন্তু জুম কাজের জন্য ওরা সেখানে অংশগ্রহণ করতে পারে না। বর্ণমালা দেওয়ার জন্য ডাকা হয়েছে সৃষ্টিকর্তার দরবারে। তো ভগবান সবার জনগোষ্ঠীকে দিয়ে দিলেন বর্ণমালা, কিন্তু ওরা ওই যে জুম কাজের জন্য ব্যস্ত, যেতে পারে নাই। তো ভগবান কি করবেন, গরুর মাধ্যমে দিয়ে দিলেন কলা পাতায় লেখা, কারণ তখন খাতা ছিল না, কলা পাতা লিখে দিয়ে দিলেন গরু। তো গরু আসার পথে মরুভূমির দিয়ে আসা, মরুভূমির পথে ক্ষুধা আর পিপাসা কাতর, তখন কি করে, আগে নিচের জীবনটা বাঁচায়, কলা পাতা খেয়ে ফেললেন। পরে মুরুদের কাছে এসে বলেন যে ভগবান থোড়াই কিছু পাঠায় নেন তোমাদের জন্য। মুরুরা খুব সব জাতি গোষ্ঠী পেলেন বর্ণমালা, মুরুদেরকে কি এটা ভগবান থোড়াই কি করলেন, এমনি শুরু করলেন পূজা 7 দিনে থোড়াই এসে হাজির এবং জিজ্ঞেস করলেন এত পূজা পার্বণ কি। মোরা বললেন সুযোগ বুঝে আপনি সব জাতি গোষ্ঠীকে বর্ণমালা দিলেন, কিন্তু মুরুদেরকে এটা কি আপনি করলেন। তো ভগবান বর্ণমালা, ভগবান তখন অবাক, থোড়াই আমি তো গরুর মাধ্যমে দিলাম। পরে গরুকে ডাকা হলো, গরু তার দোষ স্বীকার করলেন যে আসলে আমার জীবনটা আগে বাঁচাতে গিয়ে এই অবস্থা। এক থাপ্পড় দিলেন থোড়াই গরুকে, এই জন্য কি গরুর এক চোয়ালের দাঁত নেই এখনো। এবং তখন থেকে অভিশাপ দিলেন থোড়াই যে তুমি মিথ্যা বলছ, তোমার জিহ্বা কেটে মোরা লিম্পু নামে একটা বেড়ার মধ্যে কেটে দেবে এমনি, এবং সারারা নিচে গিয়ে ভোর সকালে বলম দিয়ে খুঁচাই তোমাকে মেরে ফেলবে। এবং সেই থেকে ভগবানের থোড়াইয়ের কথা তো সত্যি বাস্তব হয়ে গেলে, এবং সেই থেকে মোরা তাকে শাস্তির স্বরূপ মিথ্যা বলার জন্য মোরদেরকে, তো তখন থেকে গরু হত্যা অনুষ্ঠান শুরু চলতে থাকে। বাহ, এরকম নিশ্চয়ই আরো অনেক কালারফুল অনেক গল্প আছে। আমরা যেটা বলবো যে আমরা সেই গল্পগুলো শুনবো, এবং এইটা আরো কিছু জানার আছে। তার আগে সকালের বাংলাদেশে আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমরা একটা ছোট বিরতি থেকে ফিরে আসছি। কোথাও যাবেন না, ফিরছি। সবাইকে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। এমদাদ আছি আপনাদের সাথে, আছি মিমি, এবং আপনাদের সাথে কথা হচ্ছিল আছেন নাজমুল হুদা এবং ইয়ান। আপনি তো একে এটা বলবো যে যেই জায়গাটা আপনি একে তো সৃজনশীল সৃষ্টি সত্তা আপনার মধ্যে আছে, এবং সেই সৃষ্টি সত্তায় যে আপনি শেকড়ের ঘ্রাণ পেতে চেয়েছেন এবং সেই সুবাস আমাদের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছেন, এই জন্য আবারও বিনম্র শ্রদ্ধা আপনার প্রতি জ্ঞাপন করছি। এবং সেইখান থেকে আরও একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার অনেক ধরনের প্রতিকূলতা আপনি মোকাবিলা করেছেন। এটা নির্মাণ আমাদের যে আহা মাতৃভাষার যে প্রদর্শনীটি হলো, সেই প্রদর্শনীর ব্যাপারে আসলে একটু জানতে চাচ্ছি। সেখানকার মানুষজনের কেমন প্রতিক্রিয়া দেখলেন, বা ইয়ানের নিজেকে সেই
হয় না আমরা তথাকথিত যেই সিনেমা দেখি বা তথাকথিত যেই চলচ্চিত্র আমরা ধরে নেই যে নায়ক হবে নায়কোচিত, কিন্তু তার বাইরে ব্যতিক্রমভাবে আপনি একজন নায়ককে সেখানে উপস্থাপন করলেন, সেই নায়কের প্রতিক্রিয়া বা কী ছিল বা তার গ্রামের মানুষজনের প্রতিক্রিয়া কী ছিল? হ্যাঁ, সেটা আসলে আমিও জানতে চাই যে তার প্রতিক্রিয়া কি, তার গ্রামের মানুষজনের প্রতিক্রিয়া কি। আমরা অন স্পট কিছু প্রতিক্রিয়া পেয়েছি, তারপরে না হয় আমি বলি যে আসলে কিভাবে আহা মাতৃভাষাটা প্রদর্শনীটা হলো। ইয়াঙ্গান যদি অল্প করে বলেন যে আপনার আসলে কেমন অনুভূতি হয়েছিল। নিশ্চয়ই আপনি অনেকবার নাজমুল হুদাকে বলেছেন। আসলে এটার জন্য কিন্তু নাজমুল ভাইকে ধন্যবাদ দিতে হয়, কারণ উনার না হলে এটা কিন্তু সম্ভব হতো না এমনি। এবং আমরা যখন প্রদর্শনী করতে গেছিলাম পর্বতে, ওরা কিন্তু আমাকে বেশ কয়েকবার ফোন করছে এমনি আরও যাওয়ার জন্য। অনেকে মিস হয়ে গেছিলো ওই দিন ওই যে ফুটবল খেলতে গিয়েছিল সবাই আসতে পারে নাই, পরে ওরা মানে মাইন্ড করছে। আমরা তো ভাবছি সারা রাত হবে এমনি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আশেপাশে গ্রামে ওই রাতে অনেকজন আসছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা যাওয়ার পর যে পাড়ায়, ওরাও দেখতে আসছিল এমনি। এবং ওনারাও কিন্তু মিস করছিল এই রাত, এই জন্য ওরাও মানে যদি সম্ভব হয় পরবর্তীতে আরও যাওয়ার জন্য বলছে। কারণ এটা কিন্তু শুধু আমি না, কিন্তু এই ফোকাসটা কিন্তু পুরো মুরো সমাজটা, একেবারে পুরো মুরো সমাজ এবং কষ্টকর জীবন কাহিনী। কিন্তু এখানে আমি দেখছি এখানে ভিডিওতে কিন্তু সিনেমাতে কোনো সুখের চিহ্নই দেখতে পাইলাম না এমনি। আমি যা বলি দুঃখ 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 কষ্ট কিভাবে পার করে আসছে এমনি এত দূর। কারণ আমি যখন ছোটোকালে মা বাবাকে হারিয়েছিলাম, তখন থেকে আসলে আমরা লেখার জন্য খাতা কলমও পাই, অ্যাভেলেবেল ছিল না দুর্গম এলাকায়, যার ফলে আমরা কলাপাতা আর বাঁশের কঞ্চি দিয়ে লিখতে হয়েছিল। জি, আমি লিখেছিলাম। তো একদিন আমার বড় দিদি আমাকে বললেন যে একটা কাগজ দিয়ে দিলেন যে জমে গিয়ে লিখো। আমি প্রায় সময় জমে যেতাম মা বাবার সাথে। তো জমে গিয়ে আমার মা বাবা জমে কাজ করে, আমি জুম ঘরে বসে লিখি। কলম ছিল না, কঞ্চি না, ওই যে পেন্সিল টাইপে, পেন্সিল না, ওই যে দোয়াত টেনে নে, ওইটাও দিয়ে দিদি আমাকে দিয়ে দিয়েছিলেন। তো আমি খুব খুশি, কোনোদিন কলম পাইনি, জুম করে লিখি। পরে সন্ধ্যা দিকে মা বাবা কাজ শেষ করে আসলেন, তা আমি দেখালাম। ওরা পড়তে পারে নাই, কিন্তু খুবই খুশি এবং এমন প্রশংসা করছে আমাকে, মানে এখনও মনে পড়ে এমনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই রাতে কিন্তু আমি এক বেড়ার জুম ঘরের পাশে রাখছিলাম কাগজটা, 1 পৃষ্ঠা লেখা। তুমুল বৃষ্টি হয়েছিল রাত্রে। পরের দিন সকালে গিয়ে দেখি ভেজা, কালি শুষে আর লেখা যায় না। যে কান্নাকাটি আমার 1 পৃষ্ঠা কাগজ। কিন্তু তোমার যে ওই অনুভূতিটা কি যখন দেখলা তোমার গ্রামে, তখনকার অনুভূতি কি? খুব অল্প করে যদি এটা আসলে আমি নিজেকে তখন অতীতে চলে গেছে এমনি, মানে জুম করে যে সময় চলে গেছে। কারণ আমার কথার মধ্যে কিন্তু আমি শৈশব স্মৃতি ফিরে পেলাম এমনি। আর এই শৈশব স্মৃতি ফেরার পেছনে আপনার অবদান নিশ্চয়ই অনেক। ইয়াঙ্গান, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি যে আপনার কমিউনিটিকে আপনি এভাবে সামনে নিয়ে আসেন নাজমুল ভাইয়ের মাধ্যমে, আমাদের আর যাওয়াই হতো না। নিশ্চয়ই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই। আমরা পরবর্তীতে আরো অনেক কথা বলতে পারবো। খুব অল্প কথায় 1-2 বাক্যে যদি আপনি। আচ্ছা, আমি বলতে চাই যেটা হচ্ছে যে আহা মাতৃভাষা আসলে একটা কমিউনিটি স্ক্রিনিং সিরিজ হিসেবে আমরা করেছি। আমি আসলে যুক্তরাষ্ট্রে একটা ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, যাদের একটা প্রোগ্রাম আছে গ্লোবাল মিডিয়া মেকার্স। তো সেখানে আমি ফেলো হিসাবে 2024-এ গিয়েছিলাম। তখন আমি আমার এই কাজ সম্পর্কে বলছিলাম এবং বলছিলাম যে আমি আসলে এটা একটা ফিচার লেন্থ জার্নি আমার, কিন্তু আমি সরকারি অনুদানের শর্ত হিসাবে একটা শর্ট ডকুমেন্টারি করেছি এই প্রসঙ্গে। কিন্তু এই ফিল্মটা তো আসলে এই মানুষগুলো শহরে এসে ফেস্টিভ্যালে দেখতে পারবে না। ডকুমেন্টারি ফিল্ম আমাদের সিনেমা হলগুলোতে চলেও না, হলেও ওনারা দেখতে পারবে না, অ্যাক্সেসটা পাবে না। আমি তাদের কাছে নিয়ে দেখাতে চাই।
আমার মনে হয়েছে যে তাহলে সেই মানুষদের মধ্যে হয়তো আরো অনেকেই আছে যাদের নানান উৎসাহ আছে, কিন্তু নানান বিষয়ে আগ্রহ আছে, কিন্তু এই যে উৎসাহটা, সাহসটা, নিজের সামনে একজন হিরোকে, নিজের কমিউনিটির একজন হিরোকে দেখলে মানুষ সাহস পায়। সেই জায়গা থেকেই মনে হচ্ছিল শুধু ম্রো জনগোষ্ঠী না, বান্দরবনে যখন শো করেছিলাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে, তখনও একটা কনভারসেশন হয়েছে। শো এর পর একটা কনভারসেশন আমরা করেছি প্রতিবারই। তো এই জায়গা থেকে যে অন্যান্য সবার মধ্যেই যে একটা ভালো কিছু করার জায়গায় মানুষ উৎসাহটা কিভাবে পেতে পারে, এই আগ্রহ, এই জায়গা থেকে চেয়েছিলাম। তো গ্লোবাল মিডিয়া মেকার্স এই প্রদর্শনীর জন্য আমাকে সহযোগিতা দিয়েছে এবং করতে পেরেছি। গ্লোবাল মিডিয়া মেকার্সকে আসলে অনেক সাধুবাদ জানাতে চাই আমরা। নাজমুল হুদা এবং ইয়াঙ্গান ম্রো, আপনাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা সকাল সকাল আমাদেরকে এসে সময় দিলেন। দর্শক, আপনাদেরকে আসলে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমরা আসলে পুরো সকালটা আপনাদের সাথে কাটালাম ইয়াঙ্গান ম্রো এবং নাজমুল হুদার সাথে চমৎকার সময় কাটিয়ে কথা বলে। একদম। এবং নাজমুল হুদা এবং ইয়াঙ্গান ম্রো এরা আসলে তাদের দায়িত্বটা কখনো ভোলেননি। আমরা যেমন আমাদের ডালপালা নিয়ে পড়ে থাকি, কিন্তু তারা কখনো শিকড়কে ভুলে যান না। তারা পুরো গাছটা নিয়েই ভাবেন, তারা তাদের পুরো দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে ভাবেন। নিজের ভাষা, নিজের সংস্কৃতিকে যারা লালন করতে পারে, তারা বিশ্বের বুকে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই বিশ্বাস তাদের আছে। সেই বিশেষ বলুন, সে বিশেষ আমাদেরও আছে, আমরা সেই প্রত্যাশা করি এবং ওই বিশ্বাসে আমরা আসলে সামনে এগিয়ে যেতে চাই। আমরা চাই যে আপনাদের আজকের দিনটি অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।